আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি যে যেখানে বসে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছোট করেন, হ্যাঁ। সুন্দর করে বানাবেন ম্যাডাম, কিন্তু ভিডিও করতেছে। আর আজকের ব্লগটি আমি সকাল সকালে শুরু করে দিলাম। আমার সবগুলো ব্লগ বেশিরভাগ সময় আমি সকাল থেকেই শুরু করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও বরাবরের ব্লগগুলির মতোই ভালো লাগবে। পুরো ব্লগটি জুড়ে থাকবেন। আমি আজকে সারাদিন কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন প্লিজ। তো যাই হোক, সকাল সকাল বাজারঘাট করে আমি অলরেডি বাসায়ও চলে এসেছি। এখানে আমি গরুর গোস্ত নিয়ে এলাম, 6 কেজি গরুর গোস্ত নিয়ে এসেছি। তো বাজারে যখন গিয়েছি ভাবলাম যে একটু মাছও নিয়ে যাই। তো মাছ আনার উদ্দেশ্যে যাইনি প্রথমে, তো ভাবলাম গিয়েছি যখন মাছ পেলে দেখি ভালো যদি পাই নিয়ে যাব। তো দেখলাম যে পাবদা মাছ আছে। তো আমার বাচ্চাদের তো পাবদা মাছ খুব পছন্দ। তো 1.5 কেজি মাছই ছিল ওনার কাছে, পাবদা মাছ। 1.5 কেজি পাবদা মাছ নিয়ে এসেছি। আর একটা রুই মাছ এনেছি 2 কেজি ওজনের। আর তেলাপিয়া মাছ এনেছি 2টা। সেটাও মনে হয় 1-1.5 কেজি করে একটা তেলাপিয়া মাছ বড়। তো যাই হোক, এই তো বাজারঘাট করে এনে বাজারঘাটগুলো গুছাতে শুরু করলাম। আর খালাও অলরেডি চলে এসেছে। খালা হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিবে, তারপর আমাকে একটু কাটাকুটা ধোয়া দেয় সাহায্য করবে, তারপর আমি রান্নাবান্না শুরু করব। আর আমি তো সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম বাজারে, ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিলাম। একজন ক্লাস করছে আর একজন পড়ছে, কোচিংয়ের পড়া আর কি। তো এখন আমি এসে, ওরা ক্লাস করছে এখনও, মানে বাবু ক্লাস করছে, আরিয়ানা পড়ছে আরিয়ানার রুমে। তো বাড়িঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো কয়েকটা কাপড় ছিল ভিজা বারান্দায়, ভাবলাম একটু রোদ উঠেছে তো গ্রিলে কাপড়গুলো দিয়ে দেই। তো কাপড়গুলো গ্রিলে নেড়ে দিচ্ছি আর কি। নেড়ে দিয়ে সবগুলো রুম একটু গুছগাছ করে নিব আর কি। তো ওই দিকের সব কাজ গুছিয়ে নিয়েছি, বিছানাগুলো সব গোছানো হয়ে গেছে, রুমগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। আর এখন কিচেনে এলাম খালা কি করছে দেখতে। তো খালা অন্য মাছগুলো সব ধুয়ে নিচ্ছে, তারপর আমাকে গরুর গোস্তটা ধুয়ে দিলে আমি গরুর গোস্তটা বসিয়ে দিব, খালা পাবদা মাছগুলো কেটে নিবে। তো এই তো খালা গরুর গোস্তটা আমাকে ধুয়ে দিয়েছে। এখন আমি 6 কেজি গরুর গোস্ত যেহেতু, একসাথে আমি এটাকে ম্যারিনেট করে নিব সব মশলা দিয়ে, তারপরে আমি চুলায় দিব আর কি। তো এই তো একটা গামলায় নিয়ে নিচ্ছি, বড় একটা গামলায় গরুর গোস্তটাকে ঢেলে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ, যা একটু বড় সাইজ করে কাটা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। যেহেতু 6 কেজি গরুর গোস্ত আছে, 6 টেবিল চামচ পরিমাণ আদা দিচ্ছি, 6 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি, এলাচি, লং। তেজপাতা দিয়েছি 4-5টা, আর দারচিনি, এলাচি, লং দিলাম 8-9টা করে আর কি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 6 চা-চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। আর 4 চা-চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়াটা পরে যদি লাগে তাহলে বুঝে আবার অ্যাড করব আর কি। আর এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিচ্ছি আমি 4 চা-চামচ পরিমাণ। টেস্ট করে আবার যদি লাগে মনে হয় তাহলে আবার একটু অ্যাড করব। আর এখন দিয়ে দিলাম 2 চা-চামচ পরিমাণ জিরার ফাঁকি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে লবণ দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে একটু ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তো গরুর গোস্তটাকে যদি এভাবে সব রকম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রান্না করা যায় তাহলে কিন্তু গরুর গোস্তটা অনেক বেশি ভালো লাগে খেতে।
আর এদিকে আমি চুলায় বড় একটা সসপ্যান বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু মেরিনেট করার সময় সরিষার তেল দিয়ে মেরিনেট করেছিলাম সেটা বুঝে এখানে একটু কম দিলাম আর কি। আর এখন আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আগে আধা কেজি পরিমাণ পেঁয়াজ একটু বড় সাইজের করে কেটে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় গরুর গোস্তর মধ্যে তাহলে কিন্তু গরুর গোস্তের গ্রেভি ভাবটা একটু ভালো হয় আর খেতেও কিন্তু এটা টেস্ট ভালো আসে। তো এখন আমি সরিষার তেলটা মনে হচ্ছে একটু কম পড়েছে, আর একটু অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর গতকালকের ভিডিওটা দেখার পর আমার অনেক আপুরাই কিন্তু বলেছেন আমার ড্রেসগুলোর দাম কেন বলিনি, বা নেক্সট ভিডিওতে দাম বলে দিতে বলেছেন। তো এখন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আমি সেলর থেকে কিনেছি। এটার প্রাইস নিয়েছে 2150 টাকা প্লাস ভ্যাট আর কি। আর অনেকেই বলেছেন আমার সবগুলো ড্রেসের দাম যেন আমি নেক্সট ব্লগে বলে দেই। তো আমার যে জামাগুলো সেলানো ছিল আর কি, বানানো ছিল, সে জামাগুলো 4000 টাকার উপরে। আর পার্পল কালারের যে ড্রেসটা আমি দেখিয়েছিলাম সেটাও 4000 টাকা। আর ওয়ান পিসগুলো যে ছিল ভোগ থেকে নেয়া মানে আনস্টিচ, সেগুলো 1250 টাকা করে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি মেরিনেট করা গরুর গোস্তটাকে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এক চুলায় গরুর গোস্তটা হতে থাকুক আর পাশের চুলায় আমি আমার স্টিলের যে ফ্রাই প্যানটা আছে এটা বসিয়ে দিলাম। তো আমার একজন আপু কমেন্ট করেছে যে আমার এই স্টিলের প্যানটা মানে স্টিলের এই পাতিলটা দেখলে আপুর নাকি চুরি করতে ইচ্ছে করে। তো আপুর এই কমেন্টটা পড়ার পর আমি খুব হেসেছি। সত্যি আসলে আপু এই প্যানটা খুবই মানে আমার কাছে খুব ভালো লাগে। তা আমি ভেবেছিলাম বাণিজ্য মেলায় গিয়ে এরকম আরও 2-1টা প্যান বা পাতিল কিনবো এই টাইপের, তো এরকম কিছুই আমি পেলাম না আসলে ভালো লাগার মতো কিছুই। তো এই প্যানটাতে কিন্তু রান্না করে অনেক মজা, বা কোনো পোড়া লাগে না, কালো দাগ হয় না। আর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন আমি এই পাতিলগুলো কিভাবে ক্লিন করি। তো আমি অবশ্যই একটা এই পাতিলগুলো ক্লিন করার একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। তো এই তো মাছগুলো এখন সব রকমের মশলা দিয়ে আমি সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভেজে নিতে নিতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা আজকেই নতুন এসেছেন, আমার এই ব্লগটি প্রথম দেখছেন, তাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওর কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল অপশনটিও কিন্তু সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর গরুর গোস্তটাকে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করছি। এখান থেকে ঝোলের যে পানিটা বের হবে সেই পানি দিয়ে গরুর গোস্তটাকে আমি সিদ্ধ করে মাখা মাখা ভাব করে নিব আর কি। তো এখন মিডিয়ামে হিটেই আছে, যখন ঝোলের পানিটা পুরোপুরি বের হয়ে যাবে তখন আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিয়ে সিদ্ধ করে গ্রেভি গ্রেভি একটা ভাব করে নিব। আর এদিক থেকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম, ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। আর এখন আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিচ্ছি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন আমার সাথে কথা বলতে চান, আমার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে, বা আমার ফেসবুক আইডি কি, আমার মেসেঞ্জার আইডি কি, এগুলো জানতে চাচ্ছেন। আসলে আমি ইউটিউব আর ফেসবুকটাকে আলাদা করে রাখতে চাচ্ছি, কারণ দেখা যায় ফেসবুকের আইডিটা আমি দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা যখন আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি হয়তো ধরতে পারবো না, তখন আপনারা কষ্ট পাবেন যে আপু হয়তো ফোনটা ধরলো না। আমি আসলে এতটাই বিজি থাকি সারাদিন, বাচ্চা কাচ্চার সংসার, এখন তো আবার ইউটিউবিং করতে হয়। ইউটিউবিংয়ের জন্য কতটা সময় যে দিতে হয় এটা শুধু যারা ইউটিউবিং করে তারাই জানে। তো সেজন্যই কিন্তু আমি আমার মেসেঞ্জার বা ফেসবুক আইডিটা আপনাদেরকে দিচ্ছি না।
আর আমি যদি সপ্তাহে একটা ব্লগ দিতাম তাহলে হয়তো বা আমার কষ্টটা একটু কম হতো। আর আমি কিন্তু একদিন পর পরই আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপরেও আমার অনেক আপুরাই বলেন আমি যেন ডেইলি ব্লগ দেই। আসলে ডেইলি ব্লগ দিলে আর সংসার বাচ্চা কিছুই আর দেখাশোনা করতে পারবো না, শুধু সারাদিন ব্লগের চিন্তাই করতে হবে। ব্লগ ভিডিও করতে হয়, এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়, অনেকটা সময় কিন্তু এখানে লেগে যায় আপুরা। সেজন্য আমি একদিন পরপর দিয়েই হাঁপিয়ে উঠেছি, আর প্রতিদিন দিতে গেলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। বারান্দায় একটু রোদে বসেও ছিলাম, আর এখন আবার চলে এলাম কিচেনে। এই যে গরুর গোস্তটা প্রায় হয়ে গেছে, তো এখন শেষ পর্যায়ে এসে আমি এর মধ্যে লবণটা একটু চেক করে নিব। লবণটা চেক করে যদি লাগে মনে হয় তাহলে একটু অ্যাড করে দিলাম আর কি, লবণ একটু লাগবে মনে হচ্ছে। আর গরুর গোস্তটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছি। বাজারেরটার চাইতে ঘরে তৈরি করে দিতে পারলে এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর আজকে এতগুলো গরুর গোস্ত একসাথে রান্না করে আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটি জুড়ে থাকবেন। আর এখন আমি চলে এসেছি সেলুনে রান্নাবান্না শেষ করে বাবুর চুল কাটানোর জন্য। ওর মাথায় অনেক খুশকি হয়েছে, তো ভাবলাম চুলটা একটু জিরো করে দেই। প্রথমে রাজি হচ্ছিল না, অনেক কিছু করে রাজি করে তারপর চলে আসলাম আর কি চুল কাটানোর জন্য। তো সকাল থেকে কিন্তু আমি একটা জায়গায় বসার কোনো সুযোগ পাইনি। বাজারঘাট করে এনে রান্নাবান্না করে আবার বাবুকে নিয়ে এখানে সেলুনে চলে এলাম আর কি। আমাদের মায়েদের কিন্তু কোনো কষ্ট নেই, আমার মনে হয় প্রত্যেকটা মারই একই অবস্থা। সন্তানের ভালোর জন্য তারা সব করতে পারে, মায়েরা কিন্তু হারতে জানে না। আর একজন মা কিন্তু সন্তানের ভালোর চিন্তা করলে তার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত ক্লান্তিকে ভুলে যায়। শুধু সন্তানের ভালোটাই শুধু তার চোখের সামনে ভাসে। সন্তানের ভালো কিভাবে হবে, কোনটা করলে ভালো হবে, সেটাই শুধু একজন মায়ের চিন্তা থাকে সব সময়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার বাবুর চুল কাটা হয়ে গেছে। তো এই যে বাসা থেকে চুল কাটতে আসার সময় সে ক্যাপ নিয়ে এসেছিল, এখন সে ক্যাপ পরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। তো খুবই লজ্জা পাচ্ছে চুল কাটা হয়েছে দেখে। তা আমি বললাম যে চুল কাটতে হবে, না হলে তো তোমার খুশকিগুলো ভালো হবে না। তো সেজন্যই রাজি হয়েছিল অবশেষে। তো এই তো বাসায় এসে বাবুকে গোসল করিয়ে দিলাম। গোসল করার পর এখন ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা আর গরুর গোস্ত দিয়ে আমার ছেলে ভাতটা খেতে থাকুক, আর আমি এদিকে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে নিব। আর এখনকার মতো এখানেই আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। সে পর্যন্ত আমার ব্লগটির পাশেই থাকবেন, আমার পুরো ব্লগটি এনজয় করবেন। আর এই তো আবারও চলে এলাম মাগরিবের নামাজের পর। এখন আমি কিছু বক্স ধুয়ে নিচ্ছি, আর কেন ধুয়ে নিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার অনেক আপুরাই আমি মাছ মাংস এই বক্সগুলোতে রাখলে জানতে চান এই বক্সগুলো কোথা থেকে কিনেছি এবং কত প্রাইস। এই বক্সগুলো কিন্তু আসলে কেনা না, এগুলো ভীম লিকুইডের সাথে পাওয়া ফ্রি বক্স। আর এই ফ্রি বক্সগুলোই আমি রেখে দেই বিভিন্ন সময়ে ফ্রিজে অনেক কিছু রাখতে, এগুলো আমাকে অনেক বেশি হেল্প করে। তো এই যে গরুর গোস্তটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখন আমি বক্সে বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর কেন রাখছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব, আজকের ভিডিওতে আর বললাম না। তো আমার কাছে কেন জানি গরুর গোস্ত বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে তারপরে বের করে রান্না করলে সেটা খেতে একদমই ভালো লাগে না। তো ফ্রিজে না রেখে গরুর গোস্তটা যদি একবারে কিনে এনে রান্না করে এভাবে বক্সে বক্সে রাখা যায়, ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু স্বাদ গন্ধ একদম একরকম থাকে। মনেই হয় না যে এটা ফ্রিজ থেকে নামিয়ে আমি রান্না করেছি বা এরকম কিছু। মানে রান্না করে কাঁচা মাংসটা রাখার চাইতে রান্না করে রাখলে টেস্টটা ভালো থাকে আর কি। তো আমি সবসময় গরুর গোস্তটা এভাবে রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার চেষ্টা করি, কাঁচা গোস্তটা ফ্রিজে রাখি না, আমার কাছে ভালো লাগে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। তো সব মিলে এই ছিল কিন্তু আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগ ভিডিওর মধ্যে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি
সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিন পর। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।